নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি প্রীতিলি মোদক, আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আজকের আলোচনার বিষয় বিস্মিত সাহিত্যিক জগদীশ গুপ্ত। বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অথচ অনেকাংশে উপেক্ষিত সাহিত্যিক জগদীশ গুপ্তর সাহিত্য কর্ম ও অবদান নিয়ে আজকের এই আলোচনা। আজকের আলোচক হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সুব্রত নাথ, যিনি ইংরেজি বিভাগের একজন অভিজ্ঞ শিক্ষক। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ সুরি বীরভূমে কর্মরত। তার গভীর সাহিত্যবোধ ও বিশ্লেষণ আমাদের এই বিষয়টিকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী। আর দেরি না করে আমি সুব্রত নাথ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। Sir, please video unmute on board. হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। নমস্কার, শুভরাত্রি। আমি সুব্রত নাগ, শিউরি বীরভূম থেকে বলছি। আজকে আমাদের বিষয় সঞ্চালিকা তো বলেই দিয়েছেন যে বিস্তৃত সাহিত্যিক জগদীশ গুপ্ত। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য মোদক ট্রেনার একাডেমির কর্ণধার এবং যারা মাননীয় সদস্য রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা আজকের এই অনুষ্ঠানটি শোনার জন্য শ্রোতা হিসেবে উপস্থিত আছেন, তাদের মূল্যবান সময় নষ্ট করে তাদেরও আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জগদীশ গুপ্ত, এই কথাটা বোধহয় নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে আজকের দিনে খুব একটা তিনি আলোচিত সাহিত্যিক নন। অর্থাৎ বিস্তৃত না হলেও প্রায় বিস্তৃত শব্দটি তো অনায়াসে ব্যবহার করাই চলে। আমরা খুব সংক্ষেপে তার জীবনের দিকটা একটু আলোকপাত করি, যদি অনেকেরই তা জানা। জগদীশ গুপ্তের জন্ম 1886 সালে 5ই জুলাই, অধুনা যে বাংলাদেশ, যদিও তাদের মূল বসত ছিল ফরিদপুর জেলায়, তবে তার বাবা কৈলাসচন্দ্র গুপ্ত কুষ্টিয়া জেলার, তিনি সেখানকার একজন খুব বিশিষ্ট আইনজীবী ছিলেন। ফলে সেখানেই তার পরিবারও থাকতেন এবং সেখানেই কুষ্টিয়া জেলার আমলাপাড়া বলে একটি গ্রামে 1886 সালের 5ই জুলাই জগদীশ গুপ্ত জন্ম হচ্ছে। তিনি মারা যান 15ই এপ্রিল 1957, প্রায় 70 বছরের একটি জীবন। যদিও তিনি সাহিত্য জগতে প্রবেশ করেছেন অনেক পরে। তার যে ছোটবেলায় পড়াশোনা সেটা কুষ্টিয়া জেলায়, কুষ্টিয়া হাই স্কুল থেকে তিনি পাশ করছেন, তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করছেন। এরপর তিনি কলকাতায় আসছেন, আমরা দেখতে পাচ্ছি। রিপন কলেজ থেকে তিনি তার কলেজের যে পড়াশোনা সেটা সাঙ্গ করছেন এবং মনে হয় তার যে পিতা আইনজীবী ছিলেন সেইটা তাকে তার পরবর্তী পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা প্রভাবিত করেছিল, কারণ তার কর্মজীবনের বেশিরভাগটাই তিনি কোর্টের সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি একটি ইনস্টিটিউটে গিয়ে স্টেনোগ্রাফারের যে শিক্ষা, অর্থাৎ টাইপিং, শর্ট হ্যান্ড, এইসব কাজগুলো তালিম নেন। এবং জগদীশ গুপ্ত, তাকে নিয়ে সেভাবে আজকের দিনে আলোচনা হচ্ছে না, এটা যেমন আমাকে প্রভাবিত করেছে তাকে বিষয় হিসেবে বেছে নেওয়ার, তেমনি আরেকটি বিষয়ও এ প্রসঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি যেখান থেকে কথা বলছি, বীরভূমের সিউড়ি। জগদীশ গুপ্ত তার কর্মজীবন শুরু করেছিলেন 1908 সালে, অর্থাৎ আজ থেকে 118 বছর আগে, এই সিউড়ি জজ কোর্টে। এটা খুব একটা ইন্টারেস্টিং একটা তথ্য
যে সেখানে তিনি কোর্টে তিনি স্টেনোগ্রাফার হিসেবে তার কাজ শুরু করেন। বাবার মতো আইনজীবী নন, কিন্তু কোর্টের সঙ্গে তার দৈনন্দিন কাজকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। প্রায় 4.5 বছর তিনি সিউড়ি কোর্টে কাজ করেন। এরপর তিনি চলে যান উড়িষ্যার সম্বলপুরে, সেখানেও একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তিনি ওই একই কাজের সঙ্গে যুক্ত হন। এরপর কলকাতায় চলে আসেন, ভিন্ন একটি পেশাতে কালি তৈরির কারখানায় তিনি যুক্ত হন। যদিও সেই কাজ তাকে তৃপ্তি দেয়নি এবং শেষ জীবনটা তিনি আবার সিউড়ির কাছাকাছি বোলপুরে তিনি আবার সেই কোর্টে তার পুরনো পেশাতে ফিরে যান এবং 1944 সালে তিনি অবসর গ্রহণ করেন। তার প্রথম গল্প আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1331, অর্থাৎ ইংরেজিতে 1925 সালে বেরোচ্ছে, প্রায় 39 বছর বয়স, অর্থাৎ একটু বেশি বয়সে তিনি তার সাহিত্য সাধনা শুরু করছেন। এখন আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে, যখনই কোনো সাহিত্যিক বা কোনো কবি, গল্পকার, ঔপন্যাসিক যার সম্বন্ধে আমরা আলোচনা করি না কেন, আমাদের স্বাভাবিক প্রবৃত্তি যে তিনি কোন গোষ্ঠীর মধ্যে পড়েন। আমরা এটা শুধু বাংলা সাহিত্যের ক্ষেত্রে নয়, আমরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেখি। আমরা রোমান্টিক পিরিয়ড বলতেই আমরা সেখানে ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বাইরন এদের কথা আমরা মনে করি। একটু পরে যদি ভিক্টোরিয়ান লিটারেচার কথা দেখি, সেখানে আমরা টেনিসনের কথা দেখছি, আমরা ডিকেন্সের কথা দেখছি, গদ্য সাহিত্যে টমাস হার্ডির কথা দেখছি। বাংলা সাহিত্য সেরকম হয়ে রয়েছে। এখন যখনই একজন লেখককে আমরা একটা গোষ্ঠীভুক্ত করছি, তখনই সেই গোষ্ঠীর কোনো যুগলক্ষণগুলো তার মধ্যে প্রতিভাত হবে, এটাই আমাদের স্বাভাবিক বিশ্বাস। এবং এইখানে আমরা একটু ধোঁকা খেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা বললাম যে 1886 সালে জগদীশ গুপ্তর জন্ম, কাজেই কালপঞ্জিকার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার ঠিক 10 বছর, মাত্র 10 বছর আগে জন্মেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে 10 বছরের ব্যবধান একটা বেশ বড় ব্যবধান, আমরা তাদের বড় দাদা বা ইত্যাদি বলে অভিহিত করে থাকি। কিন্তু 100-150 বছরের যেখানে একটা সাহিত্য কলার বিচার্য বিষয় চলছে, সেখানে 10 বছরের ব্যবধানটা প্রায় কোনো ব্যবধানই নয়। তারা একই সময়ে আবির্ভূত হয়েছেন বলে আমরা ধরে নিই। এবং তার ঠিক 6 বছর আগে আবির্ভূত হচ্ছেন রাজশেখর বসু, পরশুরাম। দেখুন, তার 10 বছর আগে, অর্থাৎ আমরা যদি বলি যে কেন তিনি প্রায় বিস্মৃত, তিনি যে অনেকদিন আগে লেখালেখি করেছেন তা তো নয়। তার 10 বছর আগে জন্মগ্রহণ করে শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন আইকন। তার ঠিক 6 বছর আগে জন্মগ্রহণ করে পরশুরাম, রাজশেখর বসু আজও যথেষ্ট আলোচিত সাহিত্যিক। অথচ 1886 খ্রিস্টাব্দে জগদীশ গুপ্ত জন্মগ্রহণ করে তিনি আজকে সেইভাবে আলোচিত নন কেন? খুব তন্নিষ্ঠ পাঠক ছাড়া প্রায় কথা নির্দ্বিধায় বলা যায়, যদি জগদীশ গুপ্ত সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা করা হয়, বেশিরভাগ পাঠক পাঠিকারই বলবে হ্যাঁ, পয়মুখম গল্প তার খুব পরিচিত গল্প। অবশ্যই তার শ্রেষ্ঠ গল্পের মধ্যে একটা পড়ে পয়মুখম। হয়তো খুব বাড়াবাড়ি না করেও বলা যায় যে বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প পয়মুখম। এই সম্বন্ধে পরে আমরা অবশ্যই আসছি। তাহলে এই একটি গল্প আমরা দেখতে পাচ্ছি, হার গল্পটি আমরা দেখতে পারি, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি যে এটিও যথেষ্ট আলোচিত গল্প। এমন যে নয় যে তিনি যে খুব কম লিখেছেন তা তো কিন্তু নয়। তার 9টি গল্পগ্রন্থ আছে, বিনোদিনী, শশাঙ্ক কবিরাজের স্ত্রী, অভয়া ইত্যাদি বেশ কিছু রয়েছে। তার একটি কাব্যগ্রন্থ রয়েছে, সে কাব্যগ্রন্থ দিয়েই তার সাহিত্য জগতে প্রবেশ। অসাধু সিদ্ধার্থ বলে একটি যথেষ্ট আলোচিত উপন্যাস রয়েছে। তবু কেন আজকের দিনে জগদীশ গুপ্তকে নিয়ে সেইভাবে আলোচনা হয় না কেন? একটাকে এটাই কারণ যে তিনি যথেষ্ট শক্তিশালী সাহিত্যিক ছিলেন না? একদমই না। খুব নিরপেক্ষ বিচারে আমরা অবশ্যই বলতে পারি যে জগদীশ গুপ্তের মতো শক্তিশালী সাহিত্যিক বাংলা সাহিত্যে খুব কম এসেছেন। তাহলে কেন? একথার উত্তর বোধহয় হাসান আজিজুল হক, আমার কথা নয়, বিখ্যাত সাহিত্যিক এবং সমালোচক হাসান আজিজুল হক, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচনা রয়েছে জগদীশ গুপ্তর ওপর, যেটি প্রতিদ্বন্দ্বী বলে একটি পত্রিকা এককালে খুব নাম করেছিল। তার প্রথম বর্ষের একদম প্রথম সংখ্যায় তিনি যা লিখছেন, আমি একটু পড়ে আপনাদের শোনাচ্ছি। তিনি বলছেন যে জগদীশ গুপ্ত তার সৃষ্ট জগতে যেভাবে লোভ,
হিংসা, হিংস্রতা, নিষ্ঠুরতা, অন্ধ প্রতিযোগিতা, বীভৎস যৌনতা ইত্যাদি স্তূপাকার করে তুলেছেন, তাদের মানুষ তার আড়ালে পড়ে গেছে। এমন লেখাকে এক দেশ দোষী লেখাই বলা চলে, এবং সেই কারণে পুরো সত্যের হয়তো অর্ধেকটাই দেখতে পাওয়া যায়। এটাই বোধহয় জগদীশ গুপ্তর সম্পর্কে সবচেয়ে মূল্যবান একটি আলোচনা। আমরা একদেশদর্শী লেখা যে একদমই দেখতে পাই না তা নয়, বাংলা সাহিত্যে তার উদাহরণ আছে। সবসময় এটা যে খারাপ তাও নয়। আপনি যদি খুব নিরপেক্ষ বিচারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা যদি দেখি, তার লেখাও তো সেরকম। অবশ্যই এটা আমার একদম ব্যক্তিগত বিচার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাতে আমরা প্রান্তিক মানুষের কথা পাই, গ্রাম বাংলার কথা পাই, জঙ্গল মহলের কথা পাই, কিন্তু শহুরে সভ্যতার কথা, যাদের আমরা পশ কালচার বলি, সমাজের একদম অ্যারিস্টোক্র্যাট সোসাইটির কথা বলি, সেইভাবে তার কথা কিন্তু আসে না। সমরেশ বসুর গল্পে আমরা যেমন একদম সমাজের নিচু শ্রেণীর মানুষের কথা পাই, আবার সমাজের একদম উঁচু শ্রেণীর মানুষের কথা সমানভাবে পাই। প্রত্যেকটি চরিত্রই কিন্তু সেখানে প্রতিভাত হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে সেভাবে, উপন্যাসে সেভাবে হয়নি, অথচ তিনি তো আজকের দিনে বহুল আলোচিত সাহিত্যিক। তাহলে কেন? একান্তভাবে আমার যেটা মনে হয়েছে যে জগদীশ গুপ্ত লেখায় আপনি কখনোই একটা কমফোর্ট জোন পাবেন না। আপনি কখনোই রাত্রে একটু ঘুমোতে যাবেন বা কোথাও একটু রিল্যাক্স করতে যাবেন, আমরা তো বই পড়ি অনেক সময় রিল্যাক্সেশনের সময় জন্য, আপনি কখনোই জগদীশ গুপ্তের লেখায় পড়ে সে রিল্যাক্সেশন খুঁজে পাবেন না। আপনাকে সব সময় সজাগ থাকতে হবে। এবং ওই যে হাসান আজিজুল হক বলেছেন যে মানব মনে সমস্ত যেসব নেগেটিভ যেসব প্রবৃত্তিগুলো রয়েছে, সেগুলোকে জগদীশ গুপ্ত একদম বিপুল ভাবে তুপাকৃতি করে তুলেছেন। এই জায়গাটাতে বোধহয় তার যে চিরকালের যে একটা খ্যাতি অর্জন করা, সেটা বোধহয় একটা খুব অবস্থা, মানে তিনি সেই সুযোগটা পাননি, বা তাকে পরবর্তী পাঠকরা সেই সুযোগটা দেননি। আমরা একটু আগেই শরৎচন্দ্রের কথা বলছিলাম, এই আলোচনায় শরৎচন্দ্রের কথা আসবে, পরবর্তী ক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা আসবে। শরৎচন্দ্রের ক্ষেত্রে আমরা যেমন যেটা বলতে চাই যে শরৎচন্দ্র বাংলা সাহিত্যে ভিক্টোরিয়ান, যে ইংরেজিতে ভিক্টোরিয়ান যে লিটারেচার, যে যুগলক্ষণগুলো ছিল, শরৎ সাহিত্যে সেই যুগলক্ষণগুলো বহুল অংশে বর্তমান। তার মধ্যে একটা খুব বড়, শরৎচন্দ্র নিজেই বলেছেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এখন শরৎ সাহিত্যে বিচরণ করতে গেলে যদি আমরা এই লাইনটাকে ধ্রুব বলে মেনে নিই যে শরৎ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, ঠিক তার একদম 180 ডিগ্রি ঘুরে, একদম নর্থ পোল সাউথ পোল, জগদীশ গুপ্ত সাহিত্য যদি আমরা তন্ন তন্ন করে খুঁজি, সেখানে একটি বাক্য উঠে আসে একদম নিঃসংশয়তা ভাবে, সেটা হচ্ছে মানুষের উপর বিশ্বাস রাখা পাপ। একটা বিশ্বাস হারানো পাপ শরৎ সাহিত্যে, জগদীশ গুপ্তে বিশ্বাস রাখা পাপ, অথচ তাদের মধ্যে মাত্র 10 বছরের ব্যবধান। অবশ্য শরৎচন্দ্র লিখতে শুরু করছেন একটু আগে, সেক্ষেত্রে শরৎচন্দ্র আর জগদীশ গুপ্তের লেখার যে পরিচিত হওয়ার সময়সীমাটা আরেকটু বেশি, হয়তো 12-13 বছর হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও আসব। আমরা যেটা মানিক বন্দ্যোপাধ্যায় বললেই আমরা ফ্রয়েডিয়ান মনোবিকলন তত্ত্ব খুব স্বাভাবিকভাবে উঠে আসে। প্রাগৈতিহাসিক, কুষ্ঠরোগীর বউ, সরীসৃপ, এইসব শব্দগুলো, এইসব গল্পগুলো যেখানে তার জ্বলন্ত প্রমাণ, তো সেখানেও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় তো আজকের যুগেও অন্যতম শ্রেষ্ঠ বাংলা কথা সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে আছেন। আমরা সমান আগ্রহে মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছি। আমরা যেমন পদ্মা নদীর মাঝি পড়ছি, আমরা যেমন পুতুল নাচের ইতিকথা পড়ছি, একইভাবে প্রাগৈতিহাসিক পড়ছি। সেখানে পাঁচি যে তার সেই পায়ের বিভৎস ঘা সে সারাতে দেয় না, তাতে তার বাড়তি রোজগার হয়। সেই বিভৎস যে সত্য, সেটাকেও আমরা বাঙালি পাঠক গ্রহণ করেছে। কিন্তু যেটা যেটা হয় যে একজন সাহিত্যিক সময়ের সঙ্গে সঙ্গে তার লেখায় বিবর্তন থাকে। একজন সাহিত্যিক যদি তিনি তার লেখার যে সাহিত্য জগতের সময় যে সূচনা, তখনও যেমন তিনি লিখতেন, 30 বছর চলে গেল তার সাহিত্য জীবনের শেষ পর্ব তিনি যদি তেমন লেখেন, তাহলে তো পাঠক ভাবতেই পারে যে তাকে কেন পড়বো, আমি তো জানি তিনি কেমন লিখবেন। হয়তো তার প্রতি পাঠক আগ্রহ হারাতে পারে। একজন সাহিত্যিকের নব নব দিগন্তের পথ খুঁজে নিতে হয়।
হয়তো এই জায়গাটাতেই জগদীশ গুপ্তর ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে গেছে। তিনি যে জায়গা থেকে শুরু করেছেন ঠিক সেই জায়গাতেই বোধহয় প্রায় শেষ করেছেন। এই আলোচনাটি করার জন্য আমি মোটামুটি ভাবে প্রায় জগদীশ আমি আমি আজকে যে আলোচনা সেটা মোটামুটি গল্পের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত। উপন্যাসের ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। কবিতা ক্ষেত্রে যাচ্ছি না, কারণ জগদীশ গুপ্তের প্রকৃত পরিচয় কবি জগদীশ গুপ্তের মধ্যে নেই, এবং তার যে বিচিত্র যে প্রকাশ সেটা গল্পের মধ্যেই রয়েছে। এই গল্পের মধ্যে প্রায় 50-60টি গল্প আমি পড়েছি, এবং সেখান থেকে প্রতিনিধিত্বমূলক যেটা বলা হয় সেরকম রিপ্রেজেন্টেটিভ গল্প আমি কয়েকটি বেছে নিয়েছি, যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। সেখান থেকে বোধহয় তার সাহিত্য বীক্ষণ সম্বন্ধে একটা আমরা দেখতে পাবো। এখন যেটা আমরা প্রথমে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে, আমি একটু আগেই বলেছি যে ভিক্টোরিয়ান যুগের যে যুগ লক্ষণ যেটা বাংলা সাহিত্যের শরৎ সাহিত্যের হাত ধরে এসেছিল, সেখান থেকে জগদীশ গুপ্ত পুরোপুরি মুক্ত ছিলেন, হয়তো সচেতন ভাবে মুক্ত ছিলেন, বরং তার সঙ্গে অনেক বেশি মিল রয়েছে। ঠিক তিনি যখন লেখা শুরু করছেন 1925 সালে, তার যখন লেখা বেরোচ্ছে তার ঠিক পরে হই হই করে বাংলা সাহিত্য এটা প্রায় ভাসিয়ে দিচ্ছে কল্লোল গোষ্ঠী। প্রেমেন্দ্র মিত্র আছেন, অচিন্ত কুমার আছেন, আর অনেকে রয়েছেন। সেই কল্লোল যুগের সঙ্গে তার যে যুগ লক্ষণ, তার সঙ্গে তার সাহিত্য বীক্ষণ কিন্তু অনেক বেশি সমদর্শী। অর্থাৎ পূর্ববর্তী যে রোম্যান্টিক যে ভাবধারা রয়েছে, যে কাল্পনিক একটা ভাবধারা রয়েছে, মানুষের উপর গভীর বিশ্বাস রাখার যে ভাবধারা রয়েছে, সেখান থেকে তিনি ঘুরে যাচ্ছেন প্রবল ভাবে। শুধু রিয়ালিস্টিক নয়, একদম প্রবল ভাবে রিয়ালিস্টিক সাহিত্যের প্রতি তিনি ঝুঁকছেন। আমরা তো জানি যে সাহিত্য সঙ্গে রিয়ালিটির একটা সূক্ষ্ম তফাৎ আছে। আমরা যা রিয়ালিস্টিক সাহিত্য বলি, বাস্তববাদী সাহিত্য বলি, সেটাও কিন্তু সরাসরি একদম বাস্তব নয়। কালকের একটা আমি রাস্তায় ঘটনা দেখলাম বা একটা ঘটনার কথা শুনলাম, সেটা যদি আমি হুবহু লিখে দিই তাহলে সেটা রিপোর্টিং হলো, সাংবাদিকতা হলো। আমরা জানি যে রিয়েলিটি শুধু নয়, রিফাইন্ড রিয়েলিটি, সত্য নয় পরিশীলিত সত্যই হচ্ছে শুধু সাহিত্য করে যে কোনো শিল্প মাধ্যম। কিন্তু জগদীশ গুপ্ত একদম নিট যেটা রিয়েলিটি, অনেক ক্ষেত্রে রিফাইন্ড রিয়েলিটি আসেনি, নিট রিয়েলিটিকেই তার সাহিত্যের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছেন। আমরা প্রথমেই একটা গল্প আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বিধবা রতিমঞ্জরি। অনেকেরই হয়তো পড়া। আমরা এটা গল্প বলছি বটে, কিন্তু এটা যে আয়তন তাতে খুব অনায়াসে এটাকে আমরা উপন্যাসিকা, শুধু বড় গল্প বলছি না, এটা উপন্যাসিকা, প্রায় 10,000 শব্দের উপর গল্পটির আয়তন, কাজে এটা উপন্যাসিকা বলা যেতেই পারে। গল্পটি শুরু হচ্ছে কিভাবে? এটা মারাত্মক লাইন দিয়ে। আপনার মনে করে দেখুন, এমন এমন কিছু লাইন থাকে যেটা একটা সাহিত্য কীর্তির প্রথমেই একদম পাঠককে নাড়িয়ে দেয়। পুতুল নাচের ইতিকথা একটু মনে করে দেখুন, খুব জনপ্রিয় উপন্যাস, অনেকেই যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস বলে মনে করে থাকেন। যে উপন্যাসটি শুরু হচ্ছে একটা বজ্রপাত দিয়ে। হারু দাঁড়িয়েছিল, ঝড় বৃষ্টি হচ্ছে, প্রায় সন্ধ্যা লগ্ন, এটা গাছের তলায় দাঁড়িয়েছিল। লেখক বলছেন আকাশের দেবতা তার দিকে তাকিয়ে কটাক্ষ করলেন, হারু ঝলসিয়া গেল। অর্থাৎ বজ্রপাতে হারু মারা গেল। একদম মানে উপন্যাসের সূচনাতেই ঘটছে। এখানেও বিধবা রতিমঞ্জরি গল্পটি শুরু হচ্ছে, রতিমঞ্জরি বিধবা হবেই। ভাবুন, রতিমঞ্জরি বিধবা হবেই, অর্থাৎ তার স্বামীর মৃত্যু হচ্ছে, এবং বলছেন ভরসা দিলেন কে? সাধারণ লোকে নয়, ভরসা দিলেন চিকিৎসকেরা। একটা অদ্ভুত বিপ্রতীপ সত্য এখানে কাজ করছে। চিকিৎসকেরা কি করেন? চিকিৎসকরা আমাদের ভরসা দেন, আমাদের রোগমুক্ত করার চেষ্টা করেন, বা চিকিৎসকরা যদি বোঝেনও যে রোগী বাঁচবে না, তাও তার অন্তত স্ত্রীর সামনে গিয়ে তারা বলেন না যে আপনি আর চিন্তা করবেন না বা দুশ্চিন্তা করবেন না, আপনার স্বামী খুব শীঘ্রই মারা যাবেন। এটা এক ধরনের নিষ্ঠুরতা, নির্মমতা বলে আমরা মনে করি। চিকিৎসকরা তো প্রথমত শেষ পর্যন্ত রোগীকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনিও বোঝেন যে রোগীর বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ, তাহলেও তিনি অন্তত তার স্ত্রীর সামনে বলে আসেন না যে আপনার স্বামী কিন্তু আর রাত পোহাবে না। এখানে তাই ঘটছে।
অর্থাৎ প্রথমেই একটা অত্যন্ত নির্মোহ এবং নির্মম দৃষ্টিভঙ্গি এখানে কাজ করছে। অক্ষয় রতিমঞ্জরির স্বামী, সেও বুঝতে পারছে তার জীবনদীপ নিভে আসছে। এমত অবস্থায় যা হয়, মৃত্যু আসন্ন যে রোগীর সে কে আছে, তার একমাত্র স্ত্রী রয়েছে। স্ত্রীর কাছে একটু বিশেষ সহানুভূতি সে আশা করে, একটু ছেলে মানুষ হয়ে যায়, একটু স্নেহ ভালোবাসা সে ভিক্ষা করে, সে কামনা না, সে একদম প্রায় ভিক্ষা করে। অক্ষয় ডাকছে, কারণে অকারণে স্ত্রীকে ডাকে। রতিমঞ্জরি খুব সময় নিয়ে আসে, যে স্বামী ডাকছে, মরণাপন্ন স্বামী, সঙ্গে সঙ্গে হাতে 5টা কাজ ফেলে সে ছুটে আসছে তা নয়, হাতে কাজটা সেরে আসছে। অক্ষয় অধীর হয়ে উঠছে, তুমি তো আসছো না, আমি তোমার ডাকছি, কখন ডাকছি। রতিমঞ্জরি বলে, এই তো এলাম, তুমি ডাকলে আমি এই তো এলাম। ডাহা মিথ্যে কথা। কিন্তু অক্ষয়ের আর সেই শারীরিক ক্ষমতা নেই বা মানসিক ক্ষমতাও নেই যে স্ত্রীকে বলে, না তুমি মিথ্যে কথা বলছো। এবং চিকিৎসকদের আহ যে আশঙ্কা বলছি না, তাদের যে মতামত সেটাকে আহ একদম সত্য প্রমাণিত করে 2-4 দিনের মধ্যে অক্ষয় মারা যাচ্ছে। মনে করে দেখুন, আজকের ঘটনা নয়, কিন্তু 100 বছর আগেকার প্রায় ঘটনা। তখনকার দিনে স্বামী মারা যাচ্ছে, স্ত্রীর প্রায় সব চলে গেল। আজকের মতো নয় যে স্ত্রীর একটা সামাজিক, অনেক ক্ষেত্রে সে হয়তো কাজ করে, তার সামাজিক যে পারিপার্শ্বিকতা সেটা অনেক বদলে গেছে। স্বামীর মৃত্যু একটা বিরাট বড় ধাক্কা, কিন্তু জীবনের শেষ ধাক্কা নয়। সেই ধাক্কাটা সামলে সে আবার নতুন করে জীবন শুরু করছে। আজকের দিনে এটা খুব স্বাভাবিক ব্যাপার, তখনকার দিনে নয় যখন রতিমঞ্জরির গল্প লেখা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে রতিমঞ্জরি কিন্তু খুব সহজেই স্বামীর মৃত্যুটাকে গ্রহণ করছে। তার রতিমঞ্জরির বোন মনোমঞ্জরি যখন দিদির এই অকাল বৈধব্য লক্ষ্য করে ভেঙে পড়ছে এবং দিদিকে বলছে যে, দিদি তোর দিকে আমি কি করে তাকাবো ভেবে পাচ্ছি না। রতিমঞ্জরি বলছে খুব স্বাভাবিকভাবে, কিছুক্ষণ তাকিয়ে থাক, সয়ে যাবে। ভাবুন, সদ্য বিধবা একজন, আগেকার দিনের প্রায় 100 বছর আগে বিধবা, সে বলছে তাকিয়ে থাক, সয়ে যাবে। এখানেই শেষ নয়, এখানে তো শুরু। রতিমঞ্জরি এরপর দ্বিতীয় বিবাহের জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। ভাবা যায় না, বাংলা সাহিত্যে এমন নয় যে বিধবাদের আবার নতুন পুনরায় তারা অন্য একটা সংসার করতে চাইছে, বা আরো বেশি করে তারা জৈবিক তাড়নার বহে তারা ভিন্ন পুরুষের কাছে যাচ্ছে, সেটাও দুর্লভ নয়। রবীন্দ্রনাথের চোখের বালি রয়েছে, যেখানে মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর একটা অবৈধ সম্পর্ক তো আমরা জানি। আমরা চরিত্রহীন দেখতে পাচ্ছি শরৎচন্দ্রের কিরণময়ী সেখানে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করছে। কিন্তু সেখানেও কোথাও একটা পর্দা রয়েছে, কোথাও একটা আব্রু রয়েছে, কোথাও যেন একটা কিন্তু কিন্তু ইতস্তত ভাব রয়েছে। জগদীশ গুপ্তর যে নায়িকা রতিমঞ্জরির মধ্যে সেটা নেই। সে স্বয়ং প্রবৃত্তে হয়ে সে নিজের দ্বিতীয় স্বামীর খোঁজ করছে, যেটা একই সঙ্গে আমাদের বিস্মিত করছে এবং আমাদের আতঙ্কিত করে তুলছে। এবং আমরা সবসময় সবসময় আমরা যখনই এইসব চরিত্রগুলো পড়ছি, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠছে, এটা কি হয়, এটা কি হতে পারে? জগদীশ গুপ্ত সাহিত্যে এটা হয় শুধু না, এটা প্রায় হয়, এটা হয়ে এসছে। আমরা দ্বিতীয় আছি, যেটা আমি প্রথমে বলেছি যে যেটা জগদীশ গুপ্তের শ্রেষ্ঠ গল্প বলে আমরা অনেকে মনে করে থাকেন, সেটা হচ্ছে পয়োমুখম। পয়োমুখম গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছেন একজন কবিরাজ, কৃষ্ণকান্ত সেন শর্মা। তিনি খুব, তার পসার খুব ভালো, তার ছেলেকেও তিনি কবিরাজ বানাতে চান, যদিও ছেলে অতটা দক্ষতা দেখাতে পারছে না। তিনি ছেলের বিয়ে দিচ্ছেন, যা হয় সেই সময় মোটা পণের বিনিময়, এবং তার কবিরাজ খ্যাতি চারদিকে বেশ যথেষ্ট প্রচারিত। কবিরাজ কৃষ্ণকান্তের সেন শর্মার ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, এটাতে অনেক মেয়ের বাপ, অন্তত যাদের পয়সা কুড়ি কিছুটা রয়েছে, তারা বেশ যথেষ্ট আহ্লাদিত, গর্বিত। মেয়ে দিয়ে তারা নিশ্চিন্ত। মেয়ে ঘরে আসছে, কিছুকাল সুখে শান্তিতে দিন কাটছে। একদিন হঠাৎ তার ছেলের বউয়ের, পুত্রবধূর শরীর খারাপ হচ্ছে, জ্বর জ্বালা হচ্ছে, হতেই পারে। চিকিৎসক তো ঘরেই আছে, কবিরাজ কৃষ্ণকান্ত সেন শর্মা, তিনি তাকে ওষুধ দিচ্ছেন। পরদিন থেকে তার কলেরা শুরু হচ্ছে নববধূর, এবং দিন কাটছে না, নববধূ মৃত্যু মুখে পতিত হচ্ছে।
তার ছেলে অত্যন্ত ভেঙে পড়ছে, তারও অল্প বয়সে বিয়ে হতো, প্রথম স্ত্রী মারা গেল, কিছুদিন কেটে গেল, যাক সেকালে যা হয়, ছেলের আবার পুনরায় বিয়ে দেওয়ার কথা হলো। কৃষ্ণকান্ত আবার ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। দ্বিতীয় বৌমাও প্রস্তুত হলো, সে আবার বেশ মোটা রকমের পণ নিয়ে এলো। কিছুকাল সুখে শান্তিতে কাটলো। নববধূর আবার শরীর খারাপ হলো, আবার কৃষ্ণকান্ত সেন শর্মা তিনি ওষুধ দিলেন। সেই দিন রাত থেকে নববধূর আবার কলেরা শুরু হলো। পরের দিন সকাল হতে না হতে সেও ইহলোকের মায়া কাটালো। এবার খুব ভেঙে পড়লো তার ছেলে, দ্বিতীয় স্ত্রীও মারা গেছে, এবং এই স্ত্রী যখন মানে যখন তার সঙ্গে তার সখ্যটা অন্যরকম, সে একটু বয়স হয়েছে, স্ত্রী কাকে বলে সে বুঝতে শিখেছে, জীবন সঙ্গিনী কাকে বলে সে বুঝতে শিখেছে। প্রথম স্ত্রী অনেকটা তার কাছে বাল্য সঙ্গিনীর মতো ছিল, সে খুব ভেঙে পড়ে। কিন্তু সত্যকে তো স্বীকার করতেই হবে, দুবার তার স্ত্রী কলেরা রোগে মারা গেল। 3 নম্বর স্ত্রী এলো, সেও পণ নিয়ে এলো, একটু বয়স্কা, একটু মুখরা, সে এলো, আবার কিছুকাল শান্তিতে কাটতে লাগলো দিন। তারও একদিন শরীর খারাপ হলো। বারবার 3বার আমরা কথা বলি। ইতিমধ্যে কৃষ্ণকান্তের যে পুত্র, সেও কিন্তু যেটা বলে প্র্যাকটিস বলি, সেটা সে শুরু করেছে। অল্প বিস্তর, বাবার মতো খ্যাতি নিশ্চয়ই নয়, সে ওষুধ নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। কোথায় যেন তার সন্দেহ হলো, যেই শুনেছে যে তার স্ত্রীর শরীর খারাপ এবং তার বাবা ওষুধ দিয়েছেন, সে প্রায় ছুটে এসছে স্ত্রীর কাছে। তুমি কি ওষুধ খেয়েছো? বাবা যে ওষুধ দিয়েছে। বলছে না, ওষুধটা খাইনি, বাবা খেতে বলেছে। খবরদার খেও না। কোথায় ওষুধ? ওখানে রয়েছে, ফেলে দাও ওষুধ। তার স্ত্রী অবাক, তার শ্বশুর মশাই এত বিখ্যাত একজন চিকিৎসক, কবিরাজ, তিনি ওষুধ দিয়েছে, খাবে না, না খাবে না, ফেলে দিল। এবং ছেলে বাবার কাছে শটান গেল যে বাবা তুমি জেনে খুব দুঃখিত হবে যে তোমার 3 নম্বর নববধূ জীবিত আছে, সে বেঁচে গেল, সে তোমার ওষুধ খায়নি। অর্থাৎ কৃষ্ণকান্ত সেন শর্মা একটা অজুহাত খুঁজতেন। পুত্রবধূর যেই শরীর খারাপ হতো, সেই শরীর খারাপের অজুহাতে তিনি তাকে কলেরা রোগের জীবাণু তার ওষুধের মাধ্যমে, ওষুধ না সেটা বিষ, তার মাধ্যমে কলেরা রোগের জীবাণু তার শরীরে প্রবেশ করিয়ে দিতেন, এবং তিনি জানতেন এটা অব্যর্থ মৃত্যুর জন্য। এবং প্রত্যেকটি নববধূর মৃত্যু মানে আরেকটি নববধূর আগমন এবং আরেকবার পণের প্রত্যাশা। ভাবা যায় কি জঘন্য পৈশাচিক কাজ, প্রায় জল্লাদের মতো। কি বলবো স্যার, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হয়েছে কারো, সেখানে তিনি কলেরা রোগ সারাবার জন্য ওষুধ দিলেন। এই যে ভয়ঙ্কর একটি গল্প। আমরা ফিরে যাচ্ছি, আমরা যাচ্ছি আদি কথার একটি বলে একটি গল্পে। সেখানে কি দেখছি, প্রত্যেকটি গল্পের আমরা যখন আলোচনা করে আপনারাও দেখতে পাবেন যে কি বিষয় ভয়ঙ্কর সব বিষয়বস্তু এবং তার ট্রিটমেন্টটা তো গল্পটা না পড়লে বোঝা যাবে না, কিন্তু কিছুটা আভাস অন্তত পাওয়া যাবে। আদি কথার একটিতে কি রয়েছে যে 5 বছরে খুশি বলে একটি মেয়ে, তার মা অকাল বিধবা, সে তার 5 বছরের মেয়ের বিয়ে দিচ্ছে প্রায় 23-24 বছরের সুবল বলে একটি যুবকের সঙ্গে। অনেকটা ব্যবধান। তো সেকালে তো হতো, সেও ভাবছে ঠিক আছে, মেয়ে কিছুদিন বা বড় হয়ে যাবে, তখন আর আজকের মতো বেখাপ্পা লাগবে না। খুশি একদমই বালিকা, 5 বছরে আর কি বোধ হয়। সে তার স্বামীকে বন্ধুর মতো দেখে, তার সঙ্গে ঝগড়া করে, তার কাছে সে বিভিন্ন আবদারের কথা জানায়। স্বামী কি সে বোধ তার হয়নি। এবার 19 বছরের যেখানে ব্যবধান, স্ত্রীর সঙ্গে সুবলের, খুশির সঙ্গে সুবলের, স্বাভাবিকভাবেই তার শাশুড়ির সঙ্গে তার বয়সের ব্যবধান খুব সামান্য। ক্রমশ দেখা যায় গল্প কোন দিকে আবর্তিত হচ্ছে। খুশি সেখানে সম্পূর্ণ অপ্রয়োজনীয় হয়ে গেছে। সুবল এবং তার শাশুড়ি, খুশির মা, তারা গল্পের কেন্দ্রীয় চরিত্রে, এবং তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। অর্থাৎ শাশুড়ি
এবং জামাইয়ের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, যেটা গ্রামবাসীরা বুঝতে পারছে এবং তাদের জন্য শেষ পর্যন্ত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। চন্দ্র সূর্য যতদিন, এরপর একটি গল্পের কথা আমি বলবো। সেখানে একটি লোকের দুই স্ত্রী কারা? তারাও দুই সহোদরা, অর্থাৎ দুই বোন একই বাড়িতে সতীন হিসেবে উপস্থিত হয়েছে। যতই তারা দুই বোন হোক, যখন এই সতীন হিসেবে তারা উপস্থিত হয়েছে, তখন স্বামীর উপর কার অধিকার বেশি, কার অধিকার কম, সেই নিয়ে একটা ঠান্ডা লড়াই তো শুরু হয়ে যায় নারীত্বের চিরকালীন আবেদন হিসাবে। এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটল না। এক্ষেত্রেও শ্বশুর মশাই তিনি ছোট বউয়ের ওপর খুব বেশি মাত্রায় তিনি একটু খুশি, কারণ ছোট বউ বিয়ের সময় পণ বেশি নিয়ে এসছে। আর স্বামী সেও ছোট বউয়ের প্রতি একটু বেশি দুর্বল, সফট। কেন না? ছোট বউ বেশি অধিকতর যৌবন সম্পন্ন, তার বয়সটা কম। বড় বউয়ের দিকে কেউ নেই? হ্যাঁ আছে, বড় বউয়ের দিকে আছে তার শাশুড়ি। কেন রয়েছে? তার শাশুড়ি তিনি একটি মানসিক কষ্টে ভুগছেন, তাড়নায় ভুগছেন, যে বড় বউ থাকতে, জীবিত থাকতেই তারই সহোদরা, তারই ঘরে তার নিজের বোনকে এ বাড়িতে সতীন হিসেবে আনা হলো। তিনি তখন প্রতিবাদ করতে পারেন, কিন্তু তার প্রচ্ছন্ন মদত থাকে বড় বউয়ের কাছে। কি অদ্ভুত জায়গা! এই যে আমরা আলোচনা করছিলাম যে ফ্রয়েডিয়ান মনোবিকলন তত্ত্ব, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা খুব স্বাভাবিক বলে মনে করি, তার চেয়ে অনেক অনেক ভয়ঙ্কর ভাবে এসেছে জগদীশ গুপ্তের সাহিত্যে। স্বামী চাইছে স্ত্রীকে তার রাত্রে তার শয্যা সঙ্গিনী হিসাবে পেতে, শাশুড়ি গোপনে বড় বউকে পাঠাচ্ছেন তার ছেলের কাছে। কেন? তার যে ওই যে তিনি ভাবছেন যে আমি একটা পাপ করেছি, অন্যায় করেছি, সে অন্যায়ের স্খলন ঘটাতে। বড় বউ যেতে দ্বিধাগ্রস্ত, তিনি ভালো করেই জানেন, সে ভালো করে জানে যে স্বামী তাকে চায় না। একদিকে এই যে ছোট বোনের কাছে হেরে যাওয়া, একদিকে স্বামীর উপেক্ষা, একদিকে সে প্রায় ভীত যৌবনা, এই যে ত্রয়ী যে মানসিকতা, এই প্রচন্ড মানসিক চাপ তাকে শেষ পর্যন্ত পাগল করে দিচ্ছে। গল্পের শেষে বড় বউকে আমরা সম্পূর্ণ পাগলিনী হিসাবে দেখছি, উন্মাদিনী হিসেবে দেখছি। কিসের জন্য? ওই ফ্রয়েডিয়ান মনোবিকলন তত্ত্ব। এটা ভয়ঙ্কর পরিণতির দিকে গল্প, প্রত্যেকটি গল্প একটা প্রায় ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। রসাভাস বলে একটা গল্প কথা আমরা আসছি। গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, যে ছেলেটি, সে একটি মেয়েকে দেখে তার পছন্দ হয়। তার রূপ যৌবন, তার কথা বলার ধরন তাকে মুগ্ধ করে। সেভাবে কে আমার স্ত্রী পেলে ভালো হয়, হিসাবে পেলে ভালো হয়। কিন্তু হঠাৎই একদিন রাস্তায় তার একটা বিশেষ ঘটনা তার ঘোর কেটে যায়। দেখে যে মেয়েটিকে সে প্রণয়িনী হিসেবে ভাবছে, সে আসলে তথাকথিত দেহোপজীবিনী। এবং রাস্তায় বাবু, তথাকথিত বাবু ধরা নিয়ে তারই আরেকটি মেয়ের সঙ্গে তার একদম অকথ্য ভাষায় ঝগড়া চলছে। মনে করে দেখুন, শরৎচন্দ্রের প্রায় একই ধরনের একটি গল্প আছে। ছেলেটি গঙ্গা স্নান করতে যেত প্রত্যহ, সে দেখতে পেত একজন খুব সুন্দরী রমণী গঙ্গা স্নান করে আসছে প্রতিদিন, তাকে তার পছন্দ হলো, এবং যখন তাকে সে একই কথা, তার মনের কথা বলবে, সে জানতে পারলো সে আসলে দেহোপজীবিনী। কিন্তু ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। সেখানে একটা পেলব ভাব রয়েছে, এখানে রয়েছে একটা হিংস্রতা। যে ভাষা সে ব্যবহার করছে, যে বললাম যে আমরা সে ভাষা উচ্চারণ করতেও হতো দ্বিধাগ্রস্ত হব, কিন্তু জগদীশ গুপ্ত সেই ভাষা তার চরিত্রের মুখে প্রকাশ করেছেন। এরপর একটি গল্প রয়েছে, সেটা শঙ্কিতা অভয়া। এখানেও অদ্ভুত সে মনোবিকলন তত্ত্ব। অভয়া এবং অতুল, এই দুই স্বামী স্ত্রী, তাদের একমাত্র কন্যা শান্তি। শান্তির সঙ্গে তার বাবা মানে অতুলের খুব খোলামেলা একটি সম্পর্ক। তারা সব কথা আলোচনা করে, বাবা এবং মা মেয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে পড়াশোনা নিয়ে আলোচনা হয়, সেখানে শিল্পকলা নিয়ে আলোচনা হয়, সেখানে শিক্ষা সংস্কৃতি নিয়ে আলোচনা হয়, এমনকি সেখানে যৌনতা নিয়েও আলোচনা হয়। আড়াল থেকে শুনে অভয়া।
শুনতে শুনতে তার মাঝে মাঝে সে শঙ্কিত হয়ে ওঠে। গল্পটার নামই হচ্ছে শঙ্কিতা অভয়া। সে শঙ্কিতা হয়ে ওঠে। আমরা জানি যে ইডিপাস কমপ্লেক্স বলে একটি জিনিস আছে, ঠিক তার উল্টো দিকে রয়েছে ইলেকট্রা কমপ্লেক্স, যেখানে পিতার প্রতি কন্যার একটি আকর্ষণ থাকে। অভয় ভাবে যে শান্তিও কি অতুলের প্রতি সেই ইলেকট্রা কমপ্লেক্সে ভুগছে। ভাবুন, বাবার মেয়ে গল্প করছে, এবং এই ভাবনা তাকে এমন ভাবে তাড়িত করতে থাকে যে সন্দেহের বিষ সাপের মতো তাকে ছোবল মারতে থাকে। সে একদিন একটু বাবার মেয়ে তারা সিনেমা দেখতে গেছে, দেরি হয়েছে তাদের ফিরতে, এবং সে তার মেয়েকে সেদিন একদম হিংস্রভাবে আক্রমণ করছে যে কেন গিয়েছিস? বাবার সঙ্গে গিয়েছিলাম। মেয়ে অবাক, এবং তারপরে সে কদর্য ভাষা একটি বাক্য ব্যবহার করে, যে বাক্যটি স্তম্ভিত করে দেয় শান্তির সঙ্গে আমাদেরও। সে জানতে চায় যে অতুল তাকে নষ্ট করেছে কিনা। শান্তি তো প্রথমে বুঝতেই পারেনি নষ্ট করেছে মানে মা। অভয়া বলে, যথেষ্ট বড় হয়েছে, তুমি জানো না পুরুষ মানুষ মেয়েকে কিভাবে নষ্ট করে? শান্তি প্রথমে একদম হতভম্ব, বিভ্রান্ত, বিহ্বল, যে মা বাবার সম্বন্ধে কি কথা বলছো তুমি? তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এবার কেন এই ভয়ঙ্কর কথাটা অভয়া বলতে পারে? এরপর অভয়া শান্তিকে বলছে, তুই যাকে বাবা বলছিস সে আসলে তোর জন্মদাতা পিতা নয়। তুই যখন আমার কোলে খুব ছোট, তখন অতুলের হাত ধরে আমি কুলত্যাগ করে চলে আসি, আমি কুলত্যাগিনী। অর্থাৎ সেই যে একটি অন্যায় সে করেছে, সে অন্যায়ের বীজ তার মনে ব্যক্ত ছিল, সেটা আজকে পল্লবিত হয়ে মহিরুহের আকার ধারণ করছে। এবং পিতা এবং কন্যা, অন্তত কন্যা তো তাকে তার পিতা হিসাবেই জানতো এতদিন, সেখানে সে এক ভয়ঙ্কর কথাটা বলছে যে পুরুষ মানুষ যেভাবে নষ্ট করে, অতুল তোকে নষ্ট করেছে কিনা। শুধু শান্তি নয়, আমরা স্তম্ভিত হয়ে যাই। আমরা জানি গ্রিক ট্র্যাজেডিতে সেখানে নিয়তির বড় প্রাধান্য। ইডিপাস কমপ্লেক্সের কথা একটু আগে বলছিলাম, ইডিপাস রেক্স। ইডিপাস তো অনেকবার চেষ্টা করেছিল। সে যখন দৈববাণী শুনেছিল যে সে তার পিতাকে হত্যা করবে এবং তার গর্ভধারিণীকে সে বিবাহ করবে, সে তো পালিয়ে গিয়েছিল যে রাজ্যে সে থাকতো। কিন্তু ওই যে নিয়তির এমন বিধান, কপালে এমন লিখন, সেখান থেকে পালিয়ে সেই রাজ্যে এলো যেখানে তার প্রকৃত পিতামাতা বাস করে, এবং লাইউসকে, যে তার প্রকৃত পিতা, তাকে হত্যা করলো। জোকাসটাকে সে না জেনে বিবাহ করলো। এর ঠিক উল্টো দিকে থাকে, আমরা জানি যে শেক্সপিরিয়ান যে ট্র্যাজেডি, যেখানে ক্যারেক্টার হিমসেলফ ইজ ডেস্টিনি। ম্যাকবেথ বলুন, হ্যামলেট বলুন, ওথেলো বলুন, কিং লিয়ার বলুন, প্রত্যেকে তাদের ট্র্যাজেডির জন্য কোনো না কোনো ভাবে তারা নিজেরাই দায়ী। কিন্তু জগদীশ গুপ্তের যে ট্র্যাজেডি, সেখানে কিন্তু সেই গ্রিক ট্র্যাজেডি অর্থাৎ নিয়তির প্রাধান্যই বেশি। দিবসের শেষে বলে একটি গল্প রয়েছে, একটি ছোট ছেলেকে নিয়ে, পাঁচু বলে একটি ছোট ছেলেকে নিয়ে। গণৎকার তাকে বলে দিয়েছে যে তার ভাগ্যে তাকে কুমিরে টেনে নিয়ে যাবে, সেজন্য তাকে সে বায়না করলেও গ্রামের যে একটি ছোট নদী আছে সেখান থেকে চান করতে দেওয়া হয় না। সেই গ্রামে কেউ কোনোদিন কুমির আসার কথা ভাবেনি, শোনেনি। খুব ছোট নদী, কুমিরের মতো বড় প্রাণী সেখানে আসার সম্ভাবনাও কম। হঠাৎ করে সে একদিন নদীর ধারে হাত পা ধুচ্ছিল, নদীর ধারে একদমই, সেইখান থেকে হঠাৎ করে কুমির তাকে প্রায় ডাঙা থেকে তুলে নিয়ে চলে গেল। এখন এটা আপনার বলতে পারবে, এখানে অনেক সমালোচক বলেছেন যে যিনি প্রবলভাবে কল্লোল গোষ্ঠীর যুগলক্ষণে আবদ্ধ, যিনি প্রবলভাবে রিয়ালিস্টিক সাহিত্যে যিনি মগ্ন, তিনি কিভাবে এরকম একটা মঙ্গল কাব্যে একমাত্র তুলনীয় চলতে পারে, এরকম একটি ঘটনা কি করে তার গল্পের উপজীব্য বিষয় বলে রাখতে পারেন। যাই হোক, সেটা আলোচনার বস্তু, সমালোচনার বস্তু। তারাশঙ্করে যে ডাইনি বলে একটি বহুল প্রচলিত গল্প আছে, তারই প্রায় আমরা ছবি দেখতে পাই। একটু আগে প্রথমে বলেছিলাম হাড় গল্প, এটাও খুব একটা আলোচিত গল্প। হাড় সনাতন গ্রামের খুব দুর্গণিত একটি চরিত্র। মহিলা আছে রশি বলে, তাকে সবাই ভয় করে, সে কিছু টুকাক যায়, সে বিষবাদের ক্ষতি করে। সনাতন সঙ্গে তার খুব শত্রুতা, সনাতন তাকে দেখতে পারে না, গালমন্দ করে, রশিও তাকে করে, এবং শেষ পর্যন্ত সনাতনের খুব একটা মর্মান্তিক মৃত্যু হচ্ছে। ডাক্তারি ভাষা তাকে অ্যাসফিক্সিয়া বলে, কিন্তু গ্রামের লোক ভাবছে যে ওর অভিসম্পাতেই এই ঘটনাটি ঘটেছে। এখানেও কিন্তু দেখুন সেই রিয়ালিস্টিক সাহিত্য থেকে একটু তিনি সরে আসছেন।
মানব মনের গভীরে যে দোলাচলটা চলে, যে ভয়ঙ্কর প্রবৃত্তিগুলো চলে, আমাদের যে সাবকনসিয়াস লেভেলে আমরা যেসব ভাবনা চিন্তাগুলো চলে, অনেক সময় স্বপ্নের মাধ্যমে যেগুলো উঠে আসে, এবং আমরা ভাবি যে এটা যদি আমাদের সাবকনসিয়াস লেভেলের চিন্তা ভাবনা হয়, এরকম চিন্তা ভাবনা কি আমরা করতে পারি? এটা কি হতে পারে? বিখ্যাত সাহিত্যিক ও সমালোচক মহিতলাল মজুমদার একটা কথা বলছেন, আমি একটু শোনাই। সেটা বলছেন, যাহাকে আদিম মানবের কুসংস্কার অথবা বিকারগ্রস্ত রোগীর দুঃস্বপ্ন বলা যায়, সুস্থ ও শিক্ষিত মানুষের বুদ্ধি যে সকল ঘটনাকে কল্পনারও বিরোধী বলিয়া মনে করে, জগদীশচন্দ্র তেমন ঘটনাকেও তার গল্পে শুধু সম্ভাব্য নয় এমন বাস্তবতায় মণ্ডিত করেছেন যে ইংরেজি যাকে বিজার বলে সেটাই আমাদের অভিভূত করে। এখন আপনি চান বা না চান, আপনার রুচিতে সেটা আঘাত লাগুক বা না লাগুক, একথা কিন্তু আপনাকে বা আমাদের স্বীকার করতেই হবে, জগদীশচন্দ্র তাকে অন্তত সাহিত্যের খাতায় তাকে কিন্তু বাস্তব বলে তাকে প্রতিপন্ন করেছেন। এইভাবে আরেকটি গল্পের কথা আমরা আসছি, যেটা হচ্ছে যে মানে আমি যখন প্রায় তন্ন করে খুঁজছি, বা প্রত্যেকে যখন প্রায় তন্ন করে খুঁজছে যে জগদীশ গুপ্তে কোথাও কি একটা নির্মল চরিত্র কোথাও কিছু নেই। হাসির গল্প জগদীশ গল্প লিখেছেন খুব অল্প। তার খুব কমন একটি প্রচলিত গল্প হচ্ছে 18 কলার একটি। 18 কলার একটি, যেখানে স্বামী সে চাষা কৃষিজীবী, সে হঠাৎ তার স্ত্রীকে বলছে যে মেয়ে মানুষের তো জানি 64 কলা থাকে, তো তোর তো সেরকম কলা টলা কিছু দেখি না, ওই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়। স্ত্রী বলছে চাষার ঘরে কলা, ঠিক আছে দেখাবো। পরের দিন সকালে সে যখন চাষ করতে যাচ্ছে, সে দেখছে যে চাষের মাটি যখন লাঙ্গল দিচ্ছে ওখানে একটা মাগুর মাছ। সে অবাক হয়ে যাচ্ছে, মাগুর মাছ এই খেতে। সে মাগুর মাছটি ঘরে নিয়ে আসছে এবং স্ত্রীকে বলছে যে ভালো করে মাগুর মাছের ঝোল রাখতে, আমি ফিরে এসে খাবো। ঘরে এসে যখন খাওয়ার সময় সে দেখছে মাগুর মাছ কিছু নেই, হিঞ্চে সেদ্ধ, ডাল ফাল যা আসা প্রতিদিন খায় তাই। সে বলছে মাগুর মাছ কই? বউ বলছে কোথায় মাগুর মাছ পাবো? তা আমি মাগুর মাছ আমি এনে দিলাম। স্ত্রী বলছে তোমার কি মাথা খারাপ? মাগুর মাছ তুমি এনে দিলে, না না যে কটা ভাত আছে ওই দিয়ে খেয়ে নাও, মাথা গরম হয়ে গেছে। সে স্ত্রীকে মারতে উঠছে, মাগুর মাছ তুই খেয়েছিস। তার স্ত্রীর চিৎকার শুনে সবাই ছুটে আসছে আশপাশ থেকে, আশপাশে বাড়ি থেকে। কি হলো? সে বলছে দেখো না, আমি সকালে যে লাঙল ফলা দিতে গিয়েছিলাম মাঠে, সেখানে মাগুর মাছ দেখেছি, সে মাগুর মাছ নিয়ে এসেছি। সবাই তাকে তো একদম বাতুল তার বলে প্রতিপন্ন করছে, কি বলছো তুমি? এখন জল নাই কোথাও, হ্যাঁ তুমি মাগুর মাছ কোথায় পেলে? পুকুর নাই, পুকুর সব শুকিয়ে গেছে, তুমি ক্ষেতের মধ্যে লাঙলে ফলা মাগুর মাছ পাচ্ছ? মাথা খারাপ হয়ে গেছে, গরমে রোদে মাথা খারাপ হয়ে গেছে, মাথায় জল ঢেলে পান্তা ভাতকে শুয়ে। সবাই যখন চলে গেল, স্ত্রী বলছে তুমি দেখতে চেয়েছিলেন 18 কলা, এইসব মাগুর মাছের ঝোল আছে, খাবে। গল্পটি পড়ে আমাদের যতটা হাসি আসে তার চেয়ে অনেক বেশি কোথায় যেন একটা খোঁচা থাকে, অর্থাৎ সরস গল্পেও যেন কোথায় একটি নির্মল হাস্যরস আমরা পাই না। সমস্ত রাত্রির শেষেই তো একটি সকাল আসে। জগদীশ গুপ্তের সাহিত্যে সেই যদি আমরা রাত্রি বলি, গল্পের যে রাত্রি, শিল্পকলার যে রাত্রি, তার মননের যে রাত্রি, তার সাহিত্য বীক্ষণের যে রাত্রি, সে রাত্রি বড়ই গভীর, বড়ই তমসাবৃত। সকালের আশা সেখানে মানে আশা করাই প্রায় বোধহয় বাতুলতা। একটি গল্প আমি পেয়েছি অন্তত আমার পড়ার মতো, বিজয় চক্রবর্তী বিক্রম বলে একটি গল্প। সেখানে দেখা যায় বিজয় চক্রবর্তী খুব ভালো মানুষ, সে একটি লোকের বাড়িতে কাজ করত। সেখানকার একটি বাচ্চা কুয়োয় পড়ে যায়, খোলা কুয়ো ছিল, সে বাচ্চাটি কুয়োয় পড়ে যায় এবং বিজয় চক্রবর্তীর সঙ্গে সঙ্গে আগু পিছু না ভেবে সে নিজেও সেখানে ঝাঁপ দিয়ে পড়ে এবং সে বাচ্চাটিকে সে প্রাণে বাঁচায়। এবং সে পরিবারে যারা ছিল তারা প্রত্যেকে বিজয় চক্রবর্তীর উপর খুব তারা কৃতজ্ঞ হয়ে পড়ে, তাকে তারা ধন্যবাদ তো জানায়, তাকে তারা টাকা পয়সা দেয়, তাকে তার বাড়ির লোক বলেই প্রায় তাকে ট্রিটমেন্ট করতে থাকে। কিন্তু বিজয়ের কপাল খারাপ, সে বসন্ত রোগে আক্রান্ত হয়। বসন্ত রোগ সে আমলে ভয়ঙ্কর রোগ, মৃত্যুর প্রায় দূত। ফলে বিজয়কে সেই বাড়ি ত্যাগ করে যেতে বাধ্য হয় বিজয়, এবং সে বেঁচে যায়, কোনোভাবে সে বেঁচে যায়। সে বিভিন্ন জায়গায় অন্যান্য কাজকর্ম করতে থাকে, প্রায় বৃদ্ধ হয়, শরীরের শক্তি প্রায় নিঃশেষিত। তাকে একজন পরামর্শ দেয়, তুমি সেই বাড়িতে সেই যে একটি ছেলেকে বাঁচিয়েছিলে দেখো না, তার কাছে যাও, সে কিছু সাহায্য করতে পারে।
সে সেখানে অনেক খুঁজে পেতে সেই বাড়িতে যায়, সেই ছেলে অনেক বড়, সেই এখন বাড়ির কর্তা, তার কাছে পরিচয় দেয়, ছেলেটি কোনো দৃকপাতও করে না, সাহায্য করা তো দূরের কথা। ভগ্ন হৃদয় বিজয় তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সে ছেলেটির স্ত্রী তাকে ডাকে, সে শুনেছে স্বামীকে কিভাবে বাঁচানো হয়েছিল, এবং যে বাঁচিয়েছিল সেই যে এসেছে এ কথা শুনে সে সঙ্গে সঙ্গে ডেকে পাঠায়, এবং তাকে যে কৃতজ্ঞতা তার স্বামীর দেখানো উচিত ছিল তার জীবনদাতার প্রতি তার স্ত্রী দেখায়, এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে আপনি যান, বাকি জীবন আপনার ভরণ পোষণের কোনো অভাব হবে না, আমি নিয়মিত আপনার ঠিকানায় টাকা পাঠিয়ে দেব। বিজয় চক্রবর্তীর চোখ জলে ভরে ওঠে, সে বারবার সে মেয়েটিকে, বউটিকে আশীর্বাদ করে সে ফিরে যায়। এইখানে বোধহয় আমি একমাত্র মানবতার জয় পেয়েছি, এবং মনে হয়েছে যে মানে জগদীশ গুপ্তের গল্পে এই নির্মমতা ছাড়িয়ে হয়তো মানবতা রয়েছে, হয়তো সেটা খুব দুর্লভ, খুবই দুর্লভ, কিন্তু সেটা বোধহয় অসম্ভব নয়। আসলে সেই হাসান আজিজুল হক যাকে দিয়ে আমরা শুরু করেছিলাম, তার কাছেই আমাদের ফিরে আসতে হবে। কনক্লুডিং পার্টে আমি এটা বলি, শেষ করছি যে তিনি বলছেন যে জগদীশ গুপ্তর কর্মে বিশ্বাস ছিল না, এবং সমাজের মধ্যে যে একটা শোধন প্রক্রিয়া থাকতে পারে, অর্থাৎ মানুষ যে খারাপ সে তো ভালো হতে পারে, রত্নাকর তো বাল্মীকি হয়েছিল, কিন্তু জগদীশ গুপ্তের গল্পে কোনো রত্নাকর বাল্মীকি হয়নি। রত্নাকর সে একবার যে রত্নাকর, সে রত্নাকর হয়েছিল, সে দস্যু, সে ঋষি হতে পারে না। এই যে শোধন প্রক্রিয়া থাকতে পারে, এই শোধন প্রক্রিয়া চালু রেখে সমাজকে একটা উন্নত স্তরে নিয়ে যাওয়া যায়, মানুষের আচরণে পরিবর্তন আনা যায়, সেটা তিনি বোধহয় বিশ্বাস করতেন না। এবং তার রচনা এটা নিঃসন্দেহে আপোষহীন ভাবে সত্য সন্ধানী, তাতে কোনো ভুল নেই, কিন্তু সেই সত্য সন্ধানী এক দেশদর্শী, এবং তার গল্পে যেসব চরিত্রগুলো তাদের যে জৈবিক প্রবৃত্তিগুলো রয়েছে, শুধু পুরুষ নয়, নারীরাও তার যে আদিম বাসনা কামনাগুলো রয়েছে সেইগুলো দ্বারা এমন তাড়িত। আমরা যদি বলি একটি পশু, সে কি করে, একটি পশুর চাহিদা কি, সে তার ক্ষুণ্ণবৃত্তি, তার জৈবিক চাহিদা, আর তো কোনো সূক্ষ্ম প্রবৃত্তি নেই তার। একটা পশু তো সে শিল্প, কলা, সাহিত্য, মানবিকতা এসব কিছু বোঝে না। জগদীশ গুপ্তর অনেক চরিত্র সেইটাই বোঝে। আপনি ভাবুন না যে পয়মুখম গল্পের যে কৃষ্ণদাস সেন শর্মা কথা বললাম, তাকে কি আদৌ মানুষ বলা যায়? পাশব প্রবৃত্তি তাকে, তার পশু বলা কি তাকে সঙ্গত নয়? আমি শেষে যে গল্পটি কথা বললাম, বিজয় চক্রবর্তী বিক্রম, এটি বোধহয় একটি বিচ্ছিন্ন ব্যতিক্রম। অমাবস্যার ঘোর রাত্রে বোধহয় কোনো ক্রমে একটি তারা ফুটে আছে আকাশে। এছাড়া জগদীশ গুপ্তর সমস্ত যে সাহিত্য, যে জীবন, তার যে সৃষ্টি, সাহিত্য বীক্ষণ, সেটা সমস্ত ভাবেই সেই ফ্রয়েডিয়ান মনোবিকলন তত্ত্বের গভীর তমসায় আচ্ছন্ন। আমার মনে হয় যে এই যে প্রায় বিস্তৃত যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এটা জগদীশ গুপ্তর ক্ষেত্রে ঘটেছে। এখন এটা আমাদের আজকের প্রজন্মের যারা আমরা পাঠক, তাদের বোধহয় আরো বেশি দায়িত্ব থেকে যায় যে জগদীশ গুপ্তকে আরো পড়ার, যে যে সাহিত্য তিনি রচনা করে গেছেন সেইখানে তিনি কতটা সফল, এক দেশদর্শী এই তকমাটি উড়িয়ে দিয়ে তাকে আমরা প্রায় বিস্তৃত থেকে তাকে আমরা বহুল আলোচিত সাহিত্যিক করে তুলতে পারি কিনা, সেটাই বোধহয় আগামী প্রজন্মের কাছে সবচেয়ে বড় পরীক্ষা, সেটা প্রয়োজনও বোধ বটে। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য আমি শেষ করছি, যদি কারো কিছু বক্তব্য থাকে বলতে পারেন।